আমার তো ভীষণ চিন্তা হচ্ছে রাজা, কি করে আপনি এতগুলো ঋণ শোধ করবেন। এদিকে আপনার রাজকুমারী যে দিন দিন বড় হচ্ছে, তাকেও যে এবার বিয়ে দিতে হবে। হ্যাঁ রানী, এসব ভেবেই তো আমার দুশ্চিন্তাটা আরো বেড়ে যাচ্ছে। কি করব আমি, কিছুই যে বুঝতে পারছি না। কারো কাছে সাহায্য চাইবো, সেটাও যে পারছি না। রাজা হয়ে কিনা অন্যের কাছে সাহায্য চাইবো, এটা যে ভালো দেখায় না রানী। তবে আপনার এক বন্ধু আছে না, জাদুকর, আমার মনে হয় তার কাছে আমাদের সাহায্য চাওয়া উচিত। তিনি নিশ্চয়ই আমাদের কিছু না কিছু সাহায্য করতেই পারবে। এতে করে আমাদের অনেক উপকার হবে। বন্ধুর কাছে তো সাহায্য নিতে পারি। তা তুমি মন্দ বলনি, কিন্তু ওই জাদুকরের সাথে তো আমার অনেক দিন থেকে কোনো সম্পর্ক নেই, কোনো কথা নেই, কোনো যোগাযোগ নেই। তাহলে আমি তার কাছে সাহায্যটা কি করে চাই বলো? আমি তার সাথে যোগাযোগটা কি করে করি? এ কথা বলতে না বলতেই সেখানে সে জাদুকর এসে হাজির হলো। তাকে এভাবে তাদের সামনে দেখে রাজা আর রানী অবাক হয়ে গেল। তখন রাজা জাদুকরকে বলতে লাগলো, একে বন্ধু, তুই এখানে? আমরা তো তোর কথাই বলছিলাম, আর তুই কেন এখানে এসে হাজির হয়ে গেলি? সত্যি অবাক করা ব্যাপার। তোকে দেখতে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। এতদিন পর তুই আমার কথা তোর মুখ দিয়ে বের করেছিস, আর আমি কেন তোর সামনে আসবো না? যখনই বুঝতে পারলাম যে তুই আমাকে অনুভব করছিস, আমি তখনই তোর কাছে এসে হাজির হলাম। তোর কাছে এসেছে আমারও অনেক ভালো লাগছে। এরপর তারা দুজন কথা বলতে লাগলো। তারপর রাজপ্রাসাদের ভেতরে চলে গেল। আর রাজা তার দুঃখের সব কথা জাদুকরকে জানিয়ে দিল। সব কথা শুনে জাদুকর রাজাকে বলল, চিন্তা করিস না বন্ধু, আমি তো চলে এসেছি। আজ থেকে আর কোনো সমস্যাই তোর হতে দেব না। সব সমস্যার সমাধান আমি নিজে করব। তুই হলি আমার একটা মাত্র বন্ধু। তুই এভাবে দুশ্চিন্তা করে থাকলে কি আর আমার ভালো লাগে? আস্তে আস্তে দেখবি আমি সব সমস্যার সমাধান করে দিয়েছি। তুই এই কথা বলে সত্যি আমার চিন্তাটা দূর করে দিলি। আজকে থেকে তুই আমার রাজপ্রাসাদেই থাকবি। তোকে আর আমি কোথাও যেতে দেব না। যতদিন আমি বেঁচে আছি ততদিন আমার সাথেই তুই থাকবি এখানে। রাজার মুখে এ কথা শুনে জাদুকর রাজার সঙ্গে সেই রাজপ্রাসাদেই থাকতে শুরু করে। একদিন পাশের রাজ্য থেকে এক প্রজা রাজার কাছে চলে আসে। রাজা মশাই, আপনার জন্য একটা নোটিশ আছে। আমি পাশের রাজ্যের প্রজা বলছি। এই নিন আপনার এই নোটিশটা। এরপর রাজা সেই নোটিশটা হাতে নেয়, আর সেই নোটিশের ভেতরে যা লেখা ছিল সেটা পড়ে ফেলে। আর সেটা পড়ার পর রাজা অনেক চিন্তা করতে থাকে। ঠিক আছে, তুমি এবার যেতে পারো। আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। এ কথা শুনে সেখানে থাকা প্রজা চলে গেল, আর রাজা তার চেয়ারে বসে পড়ে। তখনই সেখানে জাদুকর চলে আসে। তাকে এভাবে চিন্তিত অবস্থায় দেখে জাদুকর রাজাকে বলে, আরে বন্ধু, কে হয়েছে কি তোর? মনে হচ্ছে তুই দুশ্চিন্তা আছিস। কে এসেছিল রাজ্যে? তোর হাতে দেখছি একটা পত্র। দেখি তো এই পত্রে কি লেখা আছে। এরপর জাদুকর সেই পত্রটা হাতে নেয়, আর সেখানে যা লেখা ছিল সেটা পড়ে ফেলে। সেই পত্রে লেখা ছিল যে রাজা যদি তার 1,00,000 স্বর্ণ মুদ্রা ফিরিয়ে না দেয়, তাহলে তার ছেলের সাথে রাজকুমারের বিবাহ দিতে হবে। তবে পাশের রাজ্যের রাজার সাথে তার শত্রুতা বহুকাল থেকেই, তাই তার ছেলের সাথে রাজকুমারের কোনোভাবে বিয়ে দেওয়া সম্ভব নয়। তবে 1,00,000 স্বর্ণ মুদ্রা ফিরিয়ে দেওয়াটাও রাজার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমি সবকিছুই বুঝতে পারছি বন্ধু, যে তুই এই বিষয় নিয়ে চিন্তা করছিস। কারণ তুই তো রাজকুমারীকে কখনোই পাশের রাজ্যের রাজপুত্রের সঙ্গে বিবাহ দিতে রাজি না, আর 1,00,000 স্বর্ণ মুদ্রা দিতেও পারবি না। এখন আমি কি করব বন্ধু? আমি যে কিছুই বুঝতে পারছি না। তুই তো আমার ব্যাপারটা বুঝতে পারছিস। আমি থাকতে তোর এত দুশ্চিন্তা কিসের শুনি?
আমি সবকিছু ঠিক করে দেব। আমি একজন জাদুকর, আর আমি কোনো সাধারণ জাদুকর নই। আমি এই রাজ্যের মধ্যে সবচেয়ে ভালো জাদুকর, আর আমি আমার জাদুর সাহায্যে 1 লক্ষ কেন 1 কোটি স্বর্ণ মুদ্রাও তোকে এনে দিতে পারি। 1 কোটি? কি সব বলছিস? তাহলে আর দেরি কেন? তাড়াতাড়ি করে আমাকে 1 লক্ষ স্বর্ণমুদ্রা এনে দে, আর আমি সেই স্বর্ণমুদ্রাগুলো পাশের রাজ্যের রাজাকে ফেলে দিয়ে আসি, নয়তো তারা আমার রাজকুমারীকে উঠিয়ে নিয়ে যাবে। তোকে আমি স্বর্ণমুদ্রাগুলো এনে দিতে পারি, তবে আজ নয়। আমাকে অমাবস্যার রাতে যে ধ্যান করতে হবে, আর সেই ধ্যান করার পরে আমি তোকে সেই স্বর্ণমুদ্রাগুলো এনে দিতে পারবো। শুধু কিছুদিন অপেক্ষা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি আছি। ভালো কিছু পাওয়ার জন্য যদি কিছুদিন অপেক্ষা করতে হয়, তাহলে আমার কোনো অসুবিধা নেই। তবুও আমি অপেক্ষা করব। এভাবেই রাজা দিন কাটতে থাকে। অন্যদিকে রাজকুমারী রাজ্যের বাইরে গ্রামের এক সাধারণ ছেলের প্রেমে পড়ে যায়, আর এরপর থেকে তাদের প্রেম শুরু হয়। রাজকুমারী প্রতিদিন ঘোড়ায় চড়ে এসে সে ছেলের সাথে বসে গল্প করত। এভাবেই সময় কাটাতো। রাজকুমারী, আমার মনে হয় তুমি এই কাজটা একদম ঠিক করছো না। রাজা যদি জানতে পারে যে তুমি আমার সাথে একটি প্রেমের সম্পর্কে জড়িয়েছো, তাহলে রাজা হয়তো আমাকে মেরে ফেলবে, আর আমাদের সম্পর্ক রাজা কখনো মেনে নেবে না। এতে করে হয়তো আমি আমার পরিবারকেও হারিয়ে ফেলবো। না না প্রদীপ, এসব কিছুই হবে না। আমি আমার পিতাকে অবশ্যই রাজি করাবো, আর তোমার আমার সম্পর্ক অবশ্যই শেষ পরিণতিটা ভালোই হবে। তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। তবু অনেক ভয় কাজ করে রাজকুমারী। আমি হলাম একজন সাধারণ মানুষ, আর তুমি হলে রাজার একমাত্র রাজকুমারী। তোমার সাথে কি আমার সেভাবে তুলনা করা যায়? সেসব নিয়ে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। আমি আমার পিতাকে ঠিক রাজি করিয়ে ফেলবো। এবারে আমি আসি প্রদীপ, অনেকটা দেরি হয়ে গেল। রাজপ্রাসাদে যাওয়ার সময় যে চলে এসেছে, নয়তো পিতা আমাকে নিয়ে অনেক চিন্তা করবে। আজ আমি আসি, কাল আবার দেখা হবে। দাঁড়াও রাজকুমারী। হ্যাঁ পিতা, বলুন। কোথায় গিয়েছিলে তুমি? আমি একটা জিনিস খেয়াল করলাম যে তুমি প্রত্যেকদিন বাইরে যাও। বাইরে কোথাও যাও তুমি, আবার আমাকে না জানিয়ে? তুমি রাজ্যের বাইরে পা দাও কোন সাহসে? আমি তোমাকে বলেছিলাম রাজ্য থেকে বাইরে যেতে হলে অবশ্যই আমার পরামর্শ নিয়ে যেতে হবে, কিন্তু তুমি সেটা কখনোই করো না। পিতা, সারাক্ষণ রাজ্যে থাকতে আমার একদম ভালো লাগে না, তাই আমি একটু বাইরে গিয়ে ঘুরে আসি। আমি তো কোনো অন্যায় কাজ করছি না। তুমি আমার কথা শোনো না, সেটা কি অন্যায় নয়? তুমি তোমার পিতার কথা অবাধ্য হচ্ছ, এটা কি অন্যায় নয়? আজকের পর থেকে তুমি রাজ্যের বাইরে কোথাও যেতে পারবে না, কথাটা যেন তোমার মনে থাকে। এ কথা শুনে রাজকুমারী তার ঘরে প্রবেশ করে। সেদিন রাতের বেলা জাদুকর রাজার কাছে আসে আর তাকে 1 লক্ষ স্বর্ণমুদ্রা দিয়ে দেয়। স্বর্ণমুদ্রা দেখে রাজা ভীষণ খুশি হয়ে যায়। পরদিন সকালে সে 1 লক্ষ স্বর্ণমুদ্রা পাশের রাজ্যের রাজার কাছে পৌঁছে দিয়ে আসে। রাজকুমারী যে কেন আমার সাথে দেখা করতে আসছে না, আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি রাজকুমারীর জন্য প্রত্যেক দিন এখানে এসে অপেক্ষা করব। হয়তো রাজকুমারী ঠিক একদিন আমার সঙ্গে দেখা করতে আসবে। এভাবেই দিন কাটতে থাকে। আস্তে আস্তে জাদুকরের সাহায্যে রাজার উন্নতি হয়। রাজা জাদুকরের সাহায্য পেয়ে রাজ্যটিকে আরো বড় করে তোলে। আর একদিন রাজকুমারী তার ভালোবাসার কথা রাজাকে খুলে বলে। তখন রাজা বলে ওঠে, না না না, এ কখনোই সম্ভব নয়। তোমার সাহস কি করে হলো একজন রাজকুমারী হয়ে কিনা গ্রামের এক সাধারণ ছেলের প্রেমে পড়ো? তোমার এই প্রস্তাব আমি কখনোই মেনে নিতে পারবো না। এর জন্যই তো বলি তুমি প্রতিদিন রাজ্যের বাইরে কোথায় যাও, তাহলে এসব করতে রাজ্যের বাইরে যাওয়া হয়, তাই না? আমার সাথে এরকম অন্যায় কাজ করবেন না পিতা। আমি যে ওই ছেলেকে অনেক ভালোবাসি,
আমি তাকে বিবাহ করতে চাই। আপনি আমার প্রস্তাবে রাজি হয়ে যান। আমি বলি কি বন্ধু, তোর একটাই তো রাজকুমারী, তুই রাজকুমারীর কথাটা মেনে নে, তারপর না হয় ছেলেকে এই রাজপ্রাসাদ এনে রেখে দিলি। তোর সাহস কি করে হলো আমার কথার মাঝে কথা বলার? এক্ষুনি তুই আমার রাজ্য থেকে বের হয়ে যা। আমার কথা অমান্য করা আমার একদম পছন্দ না। আমি যা বলেছি তাই হবে। এসব কি বলছেন আপনি পিতা? উনি আপনার বন্ধু, যার জন্য আপনি আজ এতদূর পর্যন্ত এসেছেন, আর তাকে কিনা বলছেন রাজ্য থেকে বের হয়ে যেতে। উনি তো কোনো অন্যায় কথা বলেনি। উনি শুধু আমার দুঃখটা বুঝেছে, যে আপনি আমার দুঃখটা বুঝতে পারেননি, আর আপনি কিনা তাকে রাজ্য থেকে বের করে দিতে চান। এত বছর তোর সাথে এই রাজ্যে থাকার পরে, তোকে এত কিছু দেওয়ার পর তুই কিনা আমাকে এই প্রতিদান দিলি? তোর এই কথা আমি কখনোই বলতে পারবো না। এখন আমি অনেক ধনী, অনেক কোটিপতি, আমার অনেক টাকা পয়সা আছে, আর কিচ্ছু চাই না। আর এই জন্য তোকেও আমার কোনো প্রয়োজন নেই। তুই আমার এই রাজ্য থেকে চলে যেতে পারিস। রাজার মুখে এসব কথা শুনে জাদুকর ভীষণ কষ্ট পেল। জাদুকর রাজাকে আর কোনো কিছুই বলেনি, তবে জাদুকর রাজাকে একটি শেষ অভিশাপ দিয়েছে। এত বড় দুঃখ আমি আজ জীবনের প্রথম পেলাম, তবে আমার একটি শেষ অভিশাপ আছে, যা হলো তুই জীবনে কখনোই সুখী হতে পারবি না। আস্তে আস্তে তোর জীবন থেকে সবকিছুই ধ্বংস হয়ে যাবে, তুই সবকিছুই হারিয়ে ফেলবি। এই কথা শুনে জাদুকর সেখান থেকে চলে গেল। জাদুকর একদম ঠিক কথাই বলেছে পিতা, আমি আর আপনার সাথে থাকতে চাই না। যে পিতা নিজের স্বার্থের জন্য তার বন্ধুকে এতদিন সঙ্গ দিয়েছে, আর তার স্বার্থ ফুরিয়ে যাওয়ার পর বন্ধুকে রাজ্য থেকে বের করে দিয়েছে, সে কখনোই নিজের সন্তানের জন্য ভালো কিছু করতে পারে না। তাই আমি আর আপনাদের সাথে থাকতে চাই না। না না রাজকুমারী, এসব কথা বলতে নেই মা। এই রাজ্য থেকে তুই চলে যাস না। তুই চলে গেলে আমাদের কি হবে? আমি আর আপনাদের কারো কথাই শুনতে চাই না, এবার আমাকে যেতে দিন। এই কথা বলে রাজকুমারী ও তার পিতামাতাকে বিদায় জানিয়ে রাজ্য থেকে বেরিয়ে পড়ে। সেই জায়গাতে চলে আসে যেখানে তারা প্রত্যেক দিন গল্প করত। সেখানে এসে দেখতে পায় প্রদীপ বসে আছে। প্রদীপকে দেখে রাজকুমারী খুশি হয়ে যায়। এভাবে রাজাকে একা করে রাজ্য থেকে সবাই বেরিয়ে পড়ে, আর রাজা আস্তে আস্তে সবকিছু শূন্য হয়ে যায়। রাজার ধন দৌলত আস্তে আস্তে শেষ হয়ে যায়। তখন রাজার সেই জাদুকরের কথা মনে পড়ে যায়, যে তার অভিশাপ আজ পূর্ণ হয়েছে। তার বলা অভিশাপের প্রতিটি কথা বিফলে যায়নি। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।